এক পিঠ এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্ত্র। ছেলেগুলি মাথা হেঁট করল। ডাকিনী বলল, আমাকে নামালে তুমি গুণী, 10-এর সামনে এই অবস্থায়। আমাকে লজ্জা দিলে, আমি ডাকিনী হলেও তো মেয়ে ছেলে। আমার লজ্জা রক্ষা করো, আমাকে কাপড় দাও, কাপড় দাও আমায়। হাত বাড়িয়ে বলল ডাকিনী। গুণিন তখন হেসে ঘাড় নেড়ে বলল, সবুর করো, সবুর করো। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস পিছু ডাক, জানালায় বাড়ি দুহার। বোঝা না বোঝা সীমা পেরিয়ে, অজানার কুয়াশা মেখে, না বলা কাহিনী শোনাতে। নমস্কার। জানা অজানার মাঝে থেকে পৌলমী ও জয়দীপ আবার চলে এসেছে আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প। আজকের গল্প ডাইনি। এই গল্পটি প্রকাশিত হয়েছিল মৌচাক পত্রিকাতে 1951 সালের এপ্রিল মাসে। শুনতে থাকুন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে ডাইনি। তোমাদের একালে ডাইনি নাই, ডাইনি মায়াবিনী নাই। সে হিসেবে একালের ছেলেমেয়েরা ভাগ্যবান। কিন্তু আজ থেকে আনুমানিক 150-200 বছর আগে ডাইনি ছিল। ডাইনি, ডাকিনী, মায়াবিনী। একালের ছেলেমেয়েরা ডাইনি ডাকিনীর কথা শুনে হেসে উঠবে, কিন্তু সে আমলে ছোট ছোট ছেলে মেয়েদের অন্তরাত্মা ভয়ে শুকিয়ে যেত এদের নামে। গ্রামের লোকেদের কাছে শোনা, আমাদের গ্রামে আমাদেরই বাইরের বাড়ির পূর্ব প্রান্তে ছিল বড় বড় তালগাছে ঘেরা একটা বড় পুকুর। তার উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণ ডাইনির ঘর। একেবারে গ্রামের প্রান্তে, এক পাশে জেলেপাড়া, অন্য পাশে বাউরিপাড়া, আর মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ। সেই গাছতলায় ছোট্ট একখানি ঘর। তারপর, অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই। প্রান্তর চলে গিয়েছে, বালি আর লালচে মাটির প্রান্তর। সেই প্রান্তরের মধ্যে লালুক চাঁদা নামে পুকুরটা ছিল গ্রামের শ্মশান। এখানে অবশ্য শবদাহ করা হতো না, মুখাগ্নি করা হতো। চারিদিকে ছড়িয়ে পড়ে থাকত মরার বিছানা, মাদুর, বালিশ, ন্যাকড়া, বাঁশ, মাটির সরা, ভাঁড়, আধপোড়া কুঁচি কাঠি। পুকুরটার উপরে একটা ঝাঁকড়া বটগাছ। দিনের বেলাতেও কেউ সে গাছতলায় যেত না। রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকত সেই বটগাছটার দিকে। অন্তত সকলে সেই রকমই ভাবত। নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে
সেইখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্যক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাঁচতে পারে? স্বর্ণ ডাইনি সে সময় আমাদের দেশের ভাষায় সোনা ডান, শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, একটু কুঁজো, মাথায় এক মাথা কাঁচা পাকা চুল, চোখ দুটো নরুনে চেরা চোখের মতো ছোট, তাতে খয়েরি রঙের তারা, বিচিত্র স্থির দৃষ্টি, ভাবলেশীন, শুষ্ক, যেন খটখট করত দুটো হলদে পাথর ওই শুকনো ডাঙার বুকে। ডাইনির দৃষ্টি। এই দৃষ্টিতে ডাইনিরা কচি নধর দেহের সুন্দর সুশ্রী মানুষের, তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মেদ মাংস ভেদ করে ভিতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুত্তলি। তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে। নধর মানুষ শুকিয়ে অস্থি চর্মসার হয়ে যায়, সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়। তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে শুধু মানুষ কেন, কচি পাতায় ভরা লকলকে সতেজ গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনিরা তারও সরস প্রাণটুকু পান করে নেয় নিঃশেষে। স্তব্ধ গ্রীষ্মের দ্বীপ্রহরে তালগাছের মাথায় চিল চেঁচায়, চিলো চিলো। কান পেতে শুনলে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে, আনুনাসিক মিহি সুরে, হি হু হি হু। রাত্রে, গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে, হুটপাট হুটপাট হুটপাট। বাট বইছে স্বর্ণ। যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পাতে রাত্রে মাটির ওপর বুকে হেঁটে বেড়ায়, বাট বয়। ভয় বুঝি হয় না এরপর? সবজি নেবে গো? ভালো সতেজ টাটকা সবজি, পান থেকে শাক, কাঁচকলা থেকে কুমড়ো, সব পাবে আমার কাছে। সবজি চাই, সবজি, ভালো টাটকা শাক সবজি। স্বর্ণ তরি তরকারি বেচে বেড়াতো, ওই ছিল তার জীবিকা। ৩-৪ ক্রোশ দূরের হাট থেকে কিনে আনতো, বেচত আশেপাশের গ্রামেই। আমাদের গ্রামে সে বেচত না, গ্রামের কারো বাড়িতে ঢুকতেও সে চাইতো না। ও সবজিওয়ালি, তোমার কাছে পুঁই শাক আর কুমড়ো আছে গো? আছে বই কি, একদম টাটকা সতেজ। দেবো নাকি গো? একদম কম দাম, এই দেখো। ও কি, অমন বাইরের থেকে দেখবো কেমনে? ভিতরে এসো। স্বর্ণ ভয়ে ভয়ে বলল, না বাপু না, আমি ভিতরে যাবনি, তুমি বরং এই দরজার সামনে এসো, আমি এখান থেকেই দেখাচ্ছি। আর এই শাক কুমড়ো আমি দোরগোড়াতেই রাখছি, তুমি পয়সাখানা এই দোরগোড়াতেই রাখো, আমি নিয়ে নিচ্ছি। কি জানি কার অনিষ্ট সে কখন করে বসবে। তার ভিতর যে লোভটা আছে, সে যখন লক লক করে জিভ বার করে তখন তো স্বর্ণের বারণ শুনবে না, কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে। ছি ছি ছি, আমি তো স্বেচ্ছায় কারুর অনিষ্ট করি না। আমার ভিতরের ডাইনিটা তো আমার অধীন নয়, সে তো আমার জীবনের মালিক, তারই হুকুমে আমায় যে চলতে হয়। তার হুকুম ছাড়া যে আমার মরবারও অধিকার নেই। এ অভিশপ্ত জীবন যে আমার কত বড় নরক যন্ত্রণা, তা যে কেবল আমিই জানি, ঈশ্বরও বোধহয় জানেন না। স্বর্ণের ভিতরের যে ডাইনিটা, সে যে এক সিদ্ধ বিদ্যা, তাকে কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না। স্বর্ণের মাসি না কি কে যেন ছিল ডাইনি, মৃত্যুকালে
আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল, কিন্তু কেউ যায়নি ভয়ে। যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সেও যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিত হয়েই গেল। মাসির মৃত্যুর সংবাদ পেয়ে স্বর্ণ মনে মনে বলেছিল, মাসি তো মরেই গেছে, এবার তার বাড়ি যাওয়া যায়। মরণের আগে নিশ্চয়ই সে ও বিদ্যা কাউকে দিয়ে গেছে, নইলে মরণ হলো কেমন করে? স্বর্ণ সেখানে গিয়ে দেখল মাসির অনেক আত্মীয় এসেছে। তার মাসির যা যা ছিল সকলে ভাগ করে নিয়ে নিয়েছে। সকলে চলে গেল। বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার ওপর। তার যেমন অদৃষ্ট, হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটি তার গা ঘেঁষে বসল। বিড়ালটিকে দেখে স্বর্ণ বলল, আহা গো, সবাই সব নিয়ে চলে গেল, আর এই অবলা প্রাণীটাকে কেউ নিলে না। আমি এরে আমার সাথে বড় নিয়ে যাব। আহ আহ, আয় 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 আয়। বিড়ালটা তার গায়ে গা ঘষল, তারপর গড় গড় শব্দ করে লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিল, যেন বলল, আমাকে তুমি নিয়ে চলো, তুমি তো কিছুই পাওনি, আমাকেও কেউ নেয়নি। স্বর্ণের মায়া হলো, নিয়ে এলো বিড়ালটা। মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শোয়ে, পাশের জেলে পাড়ায় বাউরি পাড়ায় যায়। আহ আহ আহ, এই দেখ, তোর জন্য মাছ এনেছি, সাথে দুধ ভাত। খেয়ে নে, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। তারপর আবার আমাদের পাশের জেলে পাড়ায় বাউরি পাড়ায় কাজে যেতে হবে তো। নে নে, খা খা। সেদিন হইচই উঠল জেলে পাড়ায়। জেলেদের একটা কচি ছেলের কি যেন হয়েছে, ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে, কেমন যেন বিড়ালের মতো আওয়াজ করে। ও মা গো, আমার ছেলেটারে কি হলো গো? বাঁচা আমার, অমন করে কাছে কেন? ওগো, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? একটা গুণিন ডাকো না গো, আমার বাসা। দাঁড়াও দাঁড়াও, গুনিন ডাকতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। গুনিন এলো। গুনিন দেখে বলল, কই দেখি দেখি, এ তো দেখছি ডাইনির কাজ। কিন্তু কিন্তু কি? ডাইনিটা মনে হচ্ছে। বলতে হলো না শেষটা। স্বর্ণের বিড়ালটা ছুট্টে এলো উঠোনে, রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে অ্যাও অ্যাও শব্দ করে থাবা পেতে বসল। গুনিন বলে উঠল, এই 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 তো বিড়ালটা, এটাই ডাইন। জেলেদের মধ্যেই জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, বেড়াল ডাইন? হ্যাঁ, কোন ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে ডাইনি বিদ্যে। সকলে নিজেদের মধ্যে বলা বলি করল, ঠিক ঠিক কথা, কথা, ঠিক ঠিক কথা। কথা। স্বর্ণের মাসি ছিল ডাইনি। এ বেড়াল তো তারই। কি সর্বনাশ! তবে রে, আজ তোকে মেরেই ফেলবো। একটা জোয়ান জেলের ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিলে এক লাঠি তার মাথার ওপর। মাথাটা প্রায় চুর হয়ে গেল, কিন্তু তবু মরল না। লেজ পাছড়াতে লাগলো, নখগুলো বের করে মাটির ওপর আঁচড়াতে লাগলো। গুনিন বলল, সাবধান,
কেউ কাছে যাবে না। ও এখন ডাইন মন্ত্র দেবার চেষ্টা করবে, নইলে ওর মৃত্যু হবে না। গুণিন মন্ত্র পড়ে নিজের অঙ্গ বন্ধন করলেন। তারপর সন্তর্পণের লেজ ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে। এই সর্বনাশী আবাগের বেটি স্বর্ণ, কেন এনেছিলিস তুই এই পাপটাকে? আমাদের সর্বনাশ না করে তোর কি আর শান্তি হচ্ছে না? মুখপুরি, তোর জন্য আজ গ্রামের এই দুর্দিন। মর মর মুখপুরি, মুখপুরি, মর, মর মর। মর। গ্রামবাসীরা সকলেই স্বর্ণকে এর জন্য দায়ী করল। স্বর্ণ ঘরে বসে সবাই কেঁপে উঠল। লোকে তাকে গালাগাল দিয়ে চলে গেল। কেন এনেছিল সে ওই পাপকে? সন্ধ্যের মুখে কটি ছেলে পথ দিয়ে গেল। তারা বলে গেল, এই বিড়ালটা এখনো মরেনি। কি গোয়াচ্ছে, বাপ রে বাপ। শিউরে উঠল তারা। স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারল না আর। সাদা দুধের মতো বিড়ালটার রং রক্তে ধুলোয় পিঙ্গল হয়ে গেছে। কি যন্ত্রণাকাতর শব্দ! স্বর্ণ এগিয়ে গেল, 2 পা 1 পা করে। বিড়ালটাকে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে বিড়ালটার মৃত্যু হল। কিন্তু স্বর্ণের এ কি হলো? তার চোখে এ কি দৃষ্টি? এসব সে কি দেখছে? আমি এসব কি দেখতে পাচ্ছি? ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, তার গর্ভের মধ্যে 2টি ছাগল ছানা আছে। ওই যে কলা গাছটা, ওর ভেতরে দেখতে পাচ্ছি কলার মোচা। আমার জিভ এরকম সরস হয়ে লক লক করে উঠছে কেন? হে ভগবান, এ কি হলো আমার? এমনি করেই নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি। সে আবার কাউকে ডাইনি বিদ্যে দেবে, তবে তার মরণ হবে। নইলে ওই মাথা ভাঙা বেড়ালটার মতো সেও কাতরাতে থাকবে, তবু তার মৃত্যু হবে না। মৃত্যু চোখের সামনে বসে থাকবে। ও বলবে, আমাকে নাও গো, আমাকে নাও। মৃত্যু বলবে, কি করে নেব? ওই বিদ্যে তুই আগে কাউকে দে, তবে নেব, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নাই তার ভিতরের ডাইনির ওপর। সে কি গ্রামের কারোর বাড়ি যেতে পারে? বাপরে! স্বর্ণকে গাঁয়ের ছোট ছোট ছেলেদের মধ্যে কেউ কেউ স্বর্ণপিসি বলে ডাকত। স্বর্ণ বেঁচে ছিল অনেক বয়স পর্যন্ত। গ্রামের ছোট ছোট ছেলেপুলেরা তার সামনে যাওয়ার সাহস কখনোই দেখাতো না। পরবর্তীকালে সেই সব বাচ্চাগুলি যখন বড় হয়েছে, তারা তার বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করত স্বর্ণ নিজের ঘরের আধো আলো আধো অন্ধকারের মধ্যে চুপ করে বসে থাকত। কারোর সঙ্গে কথাটি পর্যন্ত বলতো না। কেউ কথা বললে তাড়াতাড়ি 2-1টা কথার জবাব দিয়েই ঘরে ঢুকে যেত। কি গো স্বর্ণপিসি, কেমন আছো? ভালো। অন্ধকার করে বসে আছো কেন? এমনি। এখন আসি, কেমন? স্বর্ণের বেদনা ছিল মর্মান্তিক। সে নিজেও নিজেকে ডাইনি বলে বিশ্বাস করত। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরিয়ে উঠত। ও মা, ওই ছোট্ট বাচ্চাটা কি মিষ্টি! দেখলেই ইচ্ছে করে একটু কোলে নি। ছি 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 ছি, এইসব আমি কি ভাবছি? দূর হ! আমায় যে কাউকে স্নেহ করতে নেই, কে জানে আমার এই নজরই হয়তো বাচ্চাটার ক্ষতির কারণ হয়ে যাবে। ইচ্ছে করে এই চোখ দুটো নিজের অন্ধ করে দিই, তাহলে আর কারোর দিকে নজর দিতে পারবো না। ওরে মুখপুরি স্বর্ণ, তুই ভুলিস কেমনে যে তোর ভেতর একটা ডাইনি আছে? মরতে পারিস না মুখপুরি, মর মর। যাগে সেসব কথা। এখনকার মানুষেরা আর কেউই ডাইনিতে বিশ্বাস করে না। কিন্তু
স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র ঘটনা এখনও এ গ্রামের কারুর কারুর স্মৃতিতে অক্ষয় হয়ে আছে। তা হলো, হঠাৎ নাকি একদিন খবর রটল ও পাড়ার অবিনাশ নামের একজনকে স্বর্ণ ডাইনি খেয়েছে, অর্থাৎ ডাইনি নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে ও তার ভিতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে। গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল। গ্রামের বাইরের বাগানে যে তারা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে থাকতেন এক পশ্চিম দেশীয় সন্ন্যাসী। সবাই তাকে গোসাই বাবা অর্থাৎ গোস্বামী বাবা বলেই ডাকত। তিনি অনেক রকম বিদ্যা জানতেন। যথারীতি তাকেই খবর দেওয়া হলো। তিনি গেলেন অবিনাশদের বাড়িতে। অবিনাশ মুখুজ্জের বয়স তখন 17-18 হবে। অবিনাশের বাড়িতে আছে তার মা আর 2 বোন। অবিনাশের মা গোসাই বাবাকে দাদা ও অবিনাশ গোসাই মামা বলে ডাকত। অবিনাশদের বাড়ি তখন লোকে লোকারণ্য। সবাই নিজেদের মধ্যে বলাবলি করছে, স্বর্ণ ডাইনিটাই অবিনাশকে খেয়েছে, না হলে কি অমন সুস্থ স্বাভাবিক সমুদ্র ছেলে এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে নাকি? ওই সাধু বাবা এসে গেছেন, এবারই জব্দ হবে ডাইনিটা। অবিনাশের মা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ও বাবা অবু, চোখ খোল বাবা, চোখ খোল, একবার মা বলে ডাক। ও গোসাই দাদা, আমার বাচ্চাটারে বাঁচান। দেখুন না, গাজে জ্বরে পুড়ে যাচ্ছে। কতবার ডাকছি, বাচ্চা যে আমার কোনো সাড়াও দিচ্ছে না, চোখও খুলছে না। ওকে বাঁচান দাদা। মেটে কোঠার উপরে অবিনাশ শুয়ে আছে চোখ বন্ধ করে। প্রবল জ্বর, কোনো সারা শব্দ নেই। তার মাথার শিয়রে বসে তার মা ও পাশে বোন। চোখের জল ফেলছে। রামজি সাধু গিয়ে একপাশে বসে ডাক দিলেন, ভাগনা, অবিনাশ ভাগনা। কোনো উত্তর দিল না অবিনাশ। এবার সাধু বাবা তার গায়ে নাড়া দিয়ে ডাকলেন, এই অবিনাশ, কি রে? এবার অবিনাশ ঘুরে শুয়ে খানিক মেলে ও খানিক নিজের গলায় বলল, অর্থাৎ ওর একই গলা থেকে 2 কণ্ঠস্বর বেরিয়ে এলো। সেই কণ্ঠস্বর বলে উঠল, গোসাই, আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? তুই কোন মেয়ে ছেলে? কে রে তুই? অবিনাশ উত্তর দিল না। এবার রামজি সাধু একটু গম্ভীর স্বরে আবার প্রশ্ন করলেন, এই তুই কে রে? এই বল। বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো। সাধু বাবা বিড়বিড় করে মন্ত্র পড়েন আর ফুঁ দেন। ওং হ্রিং ক্রিং চণ্ডিকায় নমঃ। ওং হ্রিং ক্রিং চণ্ডিকায় নমঃ। ছু ছু ছু। বলছি বলছি বলছি। পরিত্রাহী চিৎকার করে বলে অবিনাশ। তবু মন্ত্র পড়া চলল, সঙ্গে সঙ্গে ফুৎকারও। ছু ছু ছু। ও বাবা রে, মারে মরে গেলাম রে। ও গোসাই, আর মেরো না, বলছি আমি বলছি। বল বল, তুই কে আছিস? বল। আমি স্বর্ণ।
গ্রামবাসীরা সকলে অবাক হয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। সে কি স্বর্ণ ডাইনি ধরেছে? মা গো মা, এ কি সর্বনেশের কথা! সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। ও মুখপুরি, সবাইকে খাবে দেখছি। আস্তে আস্তে সাধু বাবাকে কাজ করতে দাও, শোরগোল করো না। ফিসফিস করে গ্রামবাসীরা, অর্থাৎ যারা সে ঘটনার সাক্ষী ছিল, তারা অবাক হয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো। কেউ কেউ স্বর্ণকে গালমন্দও করতে লাগলো। যাই হোক, গোসাই বাবা আবার প্রশ্ন করলেন, स्वर्ण तू काहे यहाँ? हाँ, এখানে কাহে? বল। আমি একে খেয়েছি যে। ও তো জানছি, ওই তো শুধাচ্ছি। কাহে খেলি? কি করব? আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি আর থাকতে পারলাম না। আম না পেয়ে আমি তাই ওকেই খেলাম। কাহে তুই মাংলি না? কাহে বললি না আমাকে দাও? কি করে বলবো? একে লোভের কথা, তার উপরে মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ, তব এবার তুই যা, ভাগ। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। যা তুই, আমি বলছে। আদেশের সুরে গোসাই বাবা বললেন। তৎক্ষণাৎ বিদ্রোহ ঘোষণা করে অবিনাশের মুখ দিয়ে বলল স্বর্ণ ডাইনি। না, কিছুতেই যাব না। যাবে না? আচ্ছা, এ দিদি, আন সরসা। সর্ষে এলো। হাতের মুঠোয় সরিষা নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশের গায়ে। চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ। বাবারে, মারে, ওরে মেরে ফেলল রে, ওরে বাবারে। গোসাই আবার মারলেন সর্ষের ছিটে। তৎক্ষণাৎ তারস্বরে চিৎকার করে অবিনাশের মুখ দিয়ে স্বর্ণ বলল, যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না, আমি যাচ্ছি। যাবে? হ্যাঁ, যাব। এই বলে সঙ্গে সঙ্গেই অবিনাশ কেঁদে উঠল। ওগো, যে পারছি না গো। পারছিস না? চালাকি লাগাইছিস? হ্যাঁ? হাত তুললেন রামজি সাধু, আবার ছিটে মারবেন বলে। অবিনাশ, অর্থাৎ তার অন্তর্বর্তী ডাইনি স্বর্ণ চিৎকার করে বলল, না, আর না, যাচ্ছি। যাবি? হ্যাঁ, যাব। তবে काम कर, ঘরের বাহারে একঠো কলসি মে জল আছে, দাঁতে উঠা কে লেকে যা, नहीं তো। তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ উঠে দাঁড়ালো। তার মা ধরতে গেলেন। আহ, বাঁচা আমার! রামজি বাবা বললেন, না, ওকে এখন ধরবে না, যেতে দাও ওকে, আমি আছি। অবিনাশ ঘর থেকে বের হলো। চোখে তার বিহল দৃষ্টি। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল।
সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিল সে। দাঁতে ধরেই সে নেমে গেল সিঁড়ি বেয়ে, উঠানে নামল, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল। সে নিজেও পড়ে গেল মাটির ওপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী কিশোর বা সদ্য যুবা অবিনাশকে ছোট্ট ছেলেটির মতো পাঁজা কোলে করে তুলে নিয়ে ওপরে এনে বিছানায় শুইয়ে দিলেন। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ, অবিনাশ। হ্যাঁ মামা। সাড়া দিল অবিনাশ তার নিজের কণ্ঠেই, এবং গোসাই বাবাকে মামা বলে সম্বোধনও করল। গোসাই বাবা ফের তাকে প্রশ্ন করলেন স্নেহের সুরে, কেমন আছো ভাগ্নে? ভালো আছি মামা। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশের জ্বর ছেড়ে গেল। স্বর্ণ সে দফা যে মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য। এর অনেক দিন পর স্বর্ণ গ্রামের কয়েকটি বাড়িতে আবার পান, সবজি ইত্যাদি বেচতে যেত। কোনো কোনো বাড়ির মহিলাদের সাথে তার একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়েছিল। তারা স্বর্ণকে ঠাকুরজি বলে সম্বোধন করতেন। ওইটুকুতেই সে কৃতার্থ হয়ে যেত। তাদের বাড়িতে স্বর্ণের প্রায় যাওয়া আসা লেগে থাকার দরুন তাদের বাড়ির কোনো কোনো বাচ্চাদের স্বর্ণের প্রতি ভয়ও চলে গেল। স্বর্ণকে তারা বুঝতে লাগল। পথিমধ্যে অর্থাৎ অনেক সময় যাতায়াতের পথে তারা খেয়াল করত স্বর্ণ নিজের দাওয়ায় বসে আকাশের দিকে চেয়ে অথবা আধো অন্ধকার ঘরের দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবী, পরিত্যক্ত স্বর্ণ। স্বর্ণের কাহিনী আপাতত এখানেই শেষ। এবার আসি অন্যদের কথায়। স্বর্ণ ছাড়া আরও অনেক ডাইনি ছিল। তার চেয়ে গল্প ছিল অনেক বেশি। মাঠে একটা অশ্বত্থ গাছ ছিল। মাঠটার চারদিকের বাকি সকল গাছগুলি ছিল বট। মাঝখানে ওই অশ্বত্থ গাছটি খানিকটা হেলে দাঁড়িয়েছিল। একদিকের শেকড় উঠে বেরিয়ে পড়েছিল। মনে হতো গাছটার আধখানা আছে, আধখানা নাই। শোনা যেত ওটা ডাকিনীর গাছ। দেশে নাকি ছিল ভারী এক গুণিন। কাউরের অর্থাৎ কামরূপের বিদ্যাও তার জানা ছিল। একদিন গরমকালের রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধুবান্ধব মিলে গান গল্প করছে। উহ বাবা, যা গরম পড়েছে, একবারে হাঁসফাঁস লাগছে। তাই তো বললাম, ঘরের মধ্যে দম বন্ধ লাগছে। একটু মাঠের গাছতলা বসলেই আরাম পাবো। গাছের এই মিষ্টি হাওয়ায় শরীর একেবারে জুড়িয়ে যাচ্ছে। এ ভাই, একটা খাসা দেখে গান ধর দেখি। আরে আবার এখন গান কেন? এই তো বেশ গল্প করছি। না 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 না, গানা গানা, কি সুন্দর গান করিস তুই। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। কি হ্যাঁ, গা 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 গা। আচ্ছা বেশ, যখন এতবার বলছিস, কিন্তু কি গান গাই? আচ্ছা বেশ, এইটা শোন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গাছে। ওটা কি? এমন সময় আকাশপথে একটা শব্দ শোনা গেল।
প্রচণ্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলেছে। সকলে বিস্মিত হলো। ওই ছেলেদের দলের মধ্যে যে গান গাইছিল, গানের মাঝে আওয়াজ শুনে সে গান থামিয়ে দিল। কি এ ভারী আশ্চর্য মেঘ তো, এরকম তো কখনো আগে দেখিনি। গুনিন হেসে বললেন, ও মেঘ নয়, মেঘ নয়, গাছ উড়ে চলেছে। গাছ গাছ উড়ে চলে? কি বলছো না? চলে চলে, কামরূপের ডাকিনী বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে গাছকে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তর। ডাকিনী চলেছে আকাশ পথে। দূর, তুমি ধোকা দিচ্ছ। হ্যাঁ, ধোকা দিচ্ছ। অবিশ্বাসের সুরে বলে উঠল ছেলেগুলো। গুনিন প্রত্যয়ের সঙ্গে বললেন, দেখবে? দেখতে চাও তোমরা? কই দেখাও দেখাও। গুনিন হাঁকতে লাগলো মন্ত্র। আকাশে একটা চিৎকার উঠল, চিলের মতো চিৎকার। একসঙ্গে যেন ২০-২৫টা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিরে চিৎকার করে উঠল। সকলে ভয় কেঁপে উঠল, কিন্তু গুনিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চললেন। ওরে বাবা, এসব কি হচ্ছে? এই চল ভাই, পালাই এখান থেকে, চল পালাই, চল। দেখি আমার পাট এরকম আটকে যাচ্ছে কেন? আরে ধর ওকে, ধর। আরে আমিও তো পারছি না। উফ, কি আওয়াজ! কানে তালা লেগে গেল যে। কি আওয়াজ রে! মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা क्षमा धात्री स्वाहा साधा नमोस्तुते। ओम जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा साधा नमोस्तुते। ओम जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा साधा नमोस्तुते। ओम ह्रीं क्लीं चंडिकाय नमः। ओम ह्रीं क्लीं चंडिकाय नमः। ओम ह्रीं क्लीं चंडिकाय नमः। ओम जयंती मंगल काली भद्रकाली कपालिनी। মেঘের মতো জিনিসটির গতি থামল না, কিন্তু সে সামনে আর ছুটল না। পাক খেয়ে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে মাটির ওপর নেমে এলো এক অশ্বত্থ গাছ। গুনিনের মন্ত্র তখনও থামেনি। মাটি ফাটল, গাছের শিকড় মাটির সেই ফাটলে ঢুকল। গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়ালো। তার চেয়েও বিস্ময়ের কথা, গাছের মাথায় দেখা দিল এক অপরূপ সুন্দরী মেয়ে। এক পিঠ এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্ত্র। ছেলেগুলি মাথা হেঁট করল। ডাকিনী বলল, আমাকে নামালে তুমি গুনিন, দশের সামনে এই অবস্থায়? আমাকে লজ্জা দিলে। আমি ডাকিনী হলেও তো মেয়ে ছেলে। আমার লজ্জা রক্ষা করো। আমাকে কাপড় দাও আমায়। হাত বাড়িয়ে বলল ডাকিনী। গুনিন তখন হেসে ঘাড় নেড়ে বলল, সবুর করো। কিন্তু যারা গুনিনের সঙ্গী তাদের সবুর হলো না। তাদের একজন বলল, ছি ভাই, দিয়ে দাও ওকে কাপড়। গুনিন তাকে ধমক দিয়ে বলল, না, খবরদার। ততক্ষণে আরেকজন অতর্কিতে গুনিনের কাঁধের গামছাখানায় টেনে মেয়েটিকে অর্থাৎ ডাকিনীকে ছুঁড়ে দিল। গুনিন আঁতকে উঠল। করলি কি? আরে কি করলি এটা?
ডাকিনী খিলখিল করে হেসে উঠল। গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে নিয়ে হেঁট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পেছনের দিকে মাথা পার করে ফেলে দিল। গুনিন মর্মান্তিক চিৎকার করে উঠল। ও ও ও মহাকাল্যই চবিদময় শাসন বাসিন নাই চবিদময়। সকলে সভয়ে দেখল গুনিনের দেহের চামড়াও পায়ের দিক থেকে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে গুটিয়ে পেছনের দিকে উল্টে গেল। চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল। ডাকিনীর খিলখিল হাসি উচ্চ থেকে উচ্চতর হয়ে উঠল। গুনিন সেই অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল। মন্ত্র আধখানার বেশিও পড়তে পারল না সে। ও ও ও মহাকাল্যই চবিদময় শাসন বাসিন নাই চবিদময়। গাছটা আধখানা উঠল না, আধখানা ছিঁড়ে আবার উঠল আকাশে। আবার আকাশে শব্দ হতে লাগলো। উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথায়, নিরুদ্দেশ হয়ে গেল। ওই অশ্বত্থ গাছটা হলো সেই আধখানা গাছ। আজ সে কালের পরিবর্তন হয়েছে। ডাইনিও আজ আর নেই বললেই চলে। ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়েছে। তবে অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজও ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে। সেকালের ডাইনির বিচিত্র গল্প আজ লোকে ভুলে আসছে। এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধবিশ্বাস ছাড়াও আছে কত মানুষের মর্মান্তিক বেদনা। সারাটা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে চলত, নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্যি বলে, আর ভগবানকে ডাকত স্বর্ণের মতোই। আমার এই লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু। এই ভয়ঙ্কর জীবনের অবসান করো, অবসান করো। স্বর্ণের মতোই চোখের জল মুছে ফেলত কাপড়ের আঁচলে। মাটিতে কোনো ক্রমে এক ফোঁটা ঝরে পড়লেও শিউরে উঠত। মা বসুমতীর বুক যে জ্বলে উঠবে। আপনারা এতক্ষণ মন দিয়ে শুনছিলেন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে ডাইনি। গল্পের বিভিন্ন চরিত্রে সুকন্যা, জয়জিৎ, সৈমন্তিকা, দিগন্ত ও জয়দীপ মুখার্জি। আর গল্পের কথক আমি, মানে আপনাদের পৌলমী। শুনতে থাকুন আরও নতুন নতুন গল্প, ভালো ভালো গল্প। আর অবশ্যই আমাদের ঠিক এইভাবেই রিকোয়েস্ট পাঠাতে থাকুন কোন গল্প আপনারা শুনতে চান। শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জানা অজানার মাঝে শুনুন, শোনান, আনন্দে ঘুমান।